নমস্কার। আজকের দ্বিতীয় ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওর বিষয় আরজি কর প্রতিবাদ এবং নিরাপত্তার দাবি। ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন, প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং ভাববেন, আগাম প্রস্তুতি রাখবেন যাতে করে আগামীতে আপনি কিভাবে আপনার এবং আপনার পরিবারকে ফার্মা কোম্পানির থাবা থেকে, ফার্মা কোম্পানির দালাল চিকিৎসক সমাজ থেকে ব্যতিক্রমীদের শ্রদ্ধা জানাই, তাদের থেকে নিজেদেরকে রক্ষা করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, লিঙ্কগুলো আমি নিচে দিয়ে দেব, কমেন্ট বক্সে দিয়ে দেব, আগের ভিডিওতেও দিয়েছি। তার আগে আমি প্রতিবারে যে আবেদন রাখি সেই আবেদন আরও একবার রাখতে চাইছি। পুজোতে কেনাকাটা যথাসম্ভব ছোট মাঝারি দোকান বা স্ট্যান্ড অ্যালোন দোকান থেকে কিনুন। রাঘব বোয়ালদের পকেট ভারী করবেন না। কেন? পুঁজির কেন্দ্রীভবন হওয়া মানে কিছু লোকের হাতে পুঁজি চলে গেলে তারা রাঘব বোয়াল থেকে হাঙর হয়ে গেলে সেই হাঙর আমাদেরকেই গিলে খায়। আমরাই এদের তৈরি করি। সরকার অবশ্যই তাদের দালাল হিসেবে পলিসি তৈরি করে তাদের আখের গোছানোর সবচেয়ে বড় ভূমিকাটি পালন করে, কিন্তু আমাদের মানসিকতাও দুটো সস্তার লোভে বা চাকচিক্যের লোভে, ব্র্যান্ডিংয়ের লোভে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে এই হাঙরদের তৈরি করে। আর মনে মনে আমরা অনেকেই চাই আমরাও যদি ওরকম হতে পারতাম। আহা, 27 তলা বাড়ি থাকতো, 3-4টে প্রাণীর জন্য 27 তলা বাড়ি থাকতো। এই মানসিকতা, এটা আমাদের মধ্যে আছে, মাইন্ডসেট। এটাকেই এই জায়নিক শক্তি কাজে লাগায়। তাই আবার বলছি, আপনি এই চাকচিক্যের লোভে বা সাময়িক দুটো পয়সা সাশ্রয়ের লোভে যদি এই ফাঁদে পা দেন, পুঁজি মানে হাঙরকে আরও বড় হাঙর বানান, তাহলে আগামীতে আপনার সন্তান সন্ততির জীবিকা বিপন্ন হবে। করে খাওয়া সংযুক্তির সমস্ত পথ ওরা বন্ধ করে দিচ্ছে। বেঁচে বর্তে যা আছে সেটাও আর থাকবে না। এ বিষয়ে আমার একটি ভিন্ন ভিডিও আছে এই চ্যানেলেই, মাঝে মধ্যেই দিই, অনুগ্রহ করে শুনবেন। এটা গেল প্রথম অনুরোধ। দ্বিতীয় অনুরোধ, যেটা এই ভিডিওর সঙ্গে সম্পর্কিত, শুনলেই বুঝবেন। ডাক্তারদের ভগবান ভাবা বন্ধ করুন। তারা পেশাদার মাত্র, তারা পেশাদার, তারা একটা পেশার পালন করেন এবং সেই পেশা মুনাফাখোর ফার্মা কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করা, তাদের টেস্ট, তাদের ভ্যাকসিন বিক্রি করা এবং তাদের কোড অফ কন্ডাক্ট মেনে চলে সেই পেশাটাকে পালন করতে হয়। তাই ডাক্তার ভগবান, এটা ব্রেন ওয়াশ করার সত্য মানে তথ্য। অবশ্যই ব্যতিক্রমী কিছু চিকিৎসক এখনও আছেন, তাদের অনুবীক্ষণ দিয়ে খুঁজতে হয়। তাই প্রথম দিকে হিপোক্রেটিসের যখন আবির্ভাব হলো, সেই সময় যে চিকিৎসাবিদ্যা মানব সেবায় নিয়োজিত ছিল, হিপোক্রেটিক ওথ নিয়ে আমার একটি ভিন্ন ভিডিও আছে, বইপত্রেও লিখেছি, আগামী বইতেও রাসপুটিংয়েও থাকছে। অবাক হয়ে যাবেন যে মডার্ন মেডিসিনের জনক যাকে বলা হয়, চিকিৎসাবিদ্যার মডার্ন ডাক্তারেরাও সেই ওথটাই নিচ্ছে। কিন্তু সেখানে যে কথাগুলো বলা আছে শপথ হিসেবে, রোগীকে কিভাবে দেখতে হবে, রোগীর সেবা কিভাবে করতে হবে, সেখান থেকে আলোকবর্ষ দূরে চলে গেছে বর্তমান চিকিৎসকেরা। কারণ এই চিকিৎসা ব্যবস্থাটাই পুরোটাই ফার্মা কোম্পানির খপ্পরে চলে গেছে। যারা শেয়ার বাজারে, যাদের লিস্টিং আছে, যাদের শেয়ারের দাম বাড়ানোর জন্য প্যানিকবাজি থেকে শুরু করে ভুল তথ্য, আর আমরা সত্যি কথা বললে ওরা বলে মিস ইনফরমেশন। কারণ যারা এই জায়নিক শক্তি ফার্মাতে ইনভেস্ট করছে তারাই এর পেছনে।
তাই সতর্ক থাকবেন। এই পরের অংশটুকু শুনলেই বুঝতে পারবেন। আরেকটা বিষয় বলে দিই, ডাক্তার এখন শুধু যে ফার্মা কোম্পানি বা আইএমের অধীনে কোড অফ কন্ডাক্ট মেনটেন করে ডাক্তারি করছেন বা সরকারি হাসপাতালে ডাক্তারি করছেন বা চেম্বার খুলে ডাক্তারি করছেন তেমন নয়। সে যুগটা আগে ছিল। এখন অনেক ডাক্তার রীতিমতো ব্যবসায়ী মুনাফাখোর ব্যবসায়ী। এই যে বড় বড় নার্সিংহোম, মেডিকাই বলুন আর অন্যান্য যে নার্সিংহোমগুলো সুপার স্পেশালিটি গজিয়ে উঠেছে, সে তার পেছনে এবং তার মালিক হিসেবে কাদের পুঁজি আছে, মালিককে খোঁজ খবর করলেই বুঝতে পারবেন। একদিকে ডাক্তার, একদিকে মুনাফাখোর ব্যবসায়ী। এবার নিজেকে প্রশ্ন করুন, যদি কোনো ডাক্তার ব্যবসায়ী হয়ে ওঠেন এবং তিনি যদি ভ্যাকসিনটাও বিক্রি করেন, ভ্যাকসিনের ফ্র্যাঞ্চাইজি নেন এবং তার সেখান থেকে যদি ভ্যাকসিনকে ব্যবসা থেকে তিনি যদি লভ্যাংশ করেন, উপার্জন করেন, মুনাফা করেন, তিনি জানলেও কি বলবেন এর সাইড এফেক্ট কী কী হতে পারে, কী কী ভয়ঙ্কর হতে পারে, তিনি কি বলবেন? বলবেন না। কারণ ব্যবসায়ীরা কখনোই বলবেন না, এতে তাদের মুনাফা, তাদের ব্যবসা, তাদের পুঁজি আঘাতপ্রাপ্ত হবে। তাই এই কনসেপ্ট থেকে আগে বেরিয়ে এসে প্রশ্ন করতে শিখুন, ভাবুন, তবেই কিন্তু আপনি বাঁচতে পারবেন। আর আগামীতে চিকিৎসার যা পরিস্থিতি দাঁড়াতে চলেছে, তাতে করে আপনি যদি প্রকৃতির কাছে প্রাকৃতিক চিকিৎসায় ফিরতে না পারেন, খাদ্যই ঔষধ এই ব্যাপারটাকে যদি মেনটেন করতে না পারেন, নিজে থেকে যে শেখা, বি ইওর ওন ডক্টর, হ্যাঁ, তো নিজের ডাক্তারি নিজে যদি না করেন, অ্যাকচুয়ালি তাই ছিল, পশু পাখি তাই করে। এ নিয়ে ভিন্ন ভিডিও করব। এবং উইলিয়াম অসলারের মতো চিকিৎসক সেই সময়েও, যিনি হপকিন্স কলেজের প্রতিষ্ঠাতা, তিনিও পর্যন্ত এই একই কথা বলে গেছেন। সেটাকে ভুলে গিয়ে পদাঘাত করে বর্তমানে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন, তারা টপ টু বটম পেশাদার ফার্মা কোম্পানির অধীনে, যারা তাদের জীবন জীবিকাকে নিয়ে গেছে এবং তারা সেইভাবে নিজেরা চলছেন এবং সম্পত্তি, ধন সম্পত্তি, বাড়ি গাড়ি করছেন। আবার বলছি, এখনও ব্যতিক্রমী চিকিৎসক আছেন, তাদেরকে শ্রদ্ধা করে তাদের সংখ্যা দিন দিন কমছে। আসুন এবারে এই যে আরজি করকে কেন্দ্র করে যে বারবার করে যেটা উঠে আসছে, নিরাপত্তা নিরাপত্তা নিরাপত্তা, ডাক্তারদের নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, অবশ্যই নিরাপত্তা তো দিতেই হবে। শুধু ডাক্তার স্বাস্থ্যকর্মী কেন, সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর গরিব খেটে খাওয়া মানুষ সবারই নিরাপত্তার দরকার আছে। তবে ডাক্তারদের জন্য আলাদা করে নিরাপত্তা কেন? তারা তো ভগবান, সেমনটাই তো প্রমোট করা হয়, মনুষ্যরূপী ভগবান। তাহলে তাদের কেন নিরাপত্তার অভাব হবে? মানুষ তাদেরকে ভগবান বলে মনে করলে তো পুজোই করতে থাকবে। আসুন গভীরে যাই, তাহলেই বুঝতে পারবেন যে ডাক্তারদেরও এখন নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হচ্ছে। এবং এই আশঙ্কা যে তৈরি হচ্ছে, সেটা বিভিন্ন আইন কানুন এবং গোটা পৃথিবীর যে কর্মকাণ্ড, এই প্যান্ডেমিককে সামনে রেখে তথা আগামীতে যা আরও যে প্যান্ডেমিক এবং ভৌ দেওয়া হবে, ডেঙ্গু থেকে শুরু করে এই যে বাঁদর বসন্তর প্রস্তুতি, ম্যালেরিয়া, এই সমস্ত ভ্যাকসিন রেডি হয়ে আছে, যদিও বলছে ওরা ট্রায়াল চলছে, যাই হোক আসছে। তো তার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে হবে। এই ব্যাপারগুলো ভালো করে শুনুন, প্রশ্ন করুন। ব্যক্তিগত আক্রমণ করতেই পারেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনি শিকার হবেন। এরকম অনেক ঘটনা আছে আমার পরিচিত, তারা জানেন। যাই হোক, ইতিমধ্যে আরও একটি খবর দিয়ে দিই। পুজো আসতে না আসতেই করোনার আবার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে প্যানিকবাজি শুরু হয়েছে। আমি আজকেই ফেসবুকে শেয়ার করেছি প্যানিকবাজি। এটা নাকি আবার মারাত্মকভাবে ছড়াবে, যদিও মানুষ এখন ভয় পাচ্ছে না আর আগের মতো। প্রথম বিশ্ব তো তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সেই ভয়কে। আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনে কোনো দলই আর এই করোনার নামটাই উচ্চারণ করছে না, যদিও সেখানে ভৌ দেওয়া শুরু হয়েছে, নিচ্ছে না কেউ। 30%
শতাংশে কিছু বেশি মানুষ আগ্রহ দেখিয়েছে। কিন্তু টার্গেট এখন আমাদের বাজার, মানে ভারতবর্ষর সরকার, আমাদের প্রাকৃতিক সম্পদ, গরিব মানুষের ঘটি বাটির দিকে ওদের নজর পড়ে গেছে। তাই সতর্ক থাকুন, ভয়ের কবলে পড়বেন না, ভীতির কবলে পড়বেন না। যত ভয় পাবেন তত ওদের মুনাফাটা বাড়বে, তত আপনারা একে অপরের থেকে দূরে সরে যাবেন, বিচ্ছিন্ন হবেন সোশ্যাল ডিস্টেন্সিং পালন করতে গিয়ে। আর বলে রাখি, নেক্সট জেনারেশন ভৌ অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের টিকা আসছে, এটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। করোনা টিকা, করোনা নয়, বা বিভিন্ন যে রোগ আসবে আর কি, ওদের মতে আসবে, ওরা আনবে সেই সব রোগের নেক্সট জেনারেশন ভৌ সেগুলোর রিসার্চ চলছে, শেষ পর্যায়ে আছে, ওরা বলছে সেগুলো আসবে। সুতরাং করোনার গল্প শেষ হয়ে যায়নি এখনও, বহু আগেই বলেছি। ওটা হচ্ছে মিল্কিং কাউ, প্রচুর ওখান থেকে কামিয়েছে, সহজে কি ছাড়বে? তবে হ্যাঁ, আমরা যদি ভয়ের মোকাবিলা করতে পারি, সংখ্যাটা বাড়ে, তারে ওরা পিছু হটতে বাধ্য হবে। যেমন আমেরিকা থেকে শুরু করে প্রথম বিশ্বের অনেক দেশে ওরা পিছু হটতে বাধ্য হচ্ছে। তাই ফার্মাও ভয় পাচ্ছে। শেষের ঘন্টা কিন্তু বেজে গেছে প্রথম বিশ্বে। ওরা ভুক্তভোগী মানুষ, ওরা বহু আগে থেকেই ফার্মা কোম্পানির স্বাদটা নিয়ে এসেছে তো। আর ওখানকার চিকিৎসকরা অনেক বেশি সাহসী, দালালগিরিটা কম আছে অবশ্যই আছে, দালাল সেখানেও আছে, কিন্তু পথে নেমে প্রতিবাদ করার চিকিৎসক আছেন সেখানে। তাদের নিয়ে আমি দ্বিতীয় খণ্ডে বিস্তারিত লিখেছি, অনেক ভিডিও করেছি এই চ্যানেলেই। অ্যান্ড্রু ওয়েকফিল্ডকে নিয়ে আমার একটি ভিডিও আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অনেকেই দেখেছেন। যারা নতুন তাদের বলবো ভিডিওটি অবশ্যই দেখবেন, MMR ভ্যাকসিনের ওপর ভিডিওটি। এবারে আসছি, এই নিরাপত্তার দাবি কেন উঠছে? নিরাপত্তা কি যথেষ্ট নয়? না, যথেষ্ট নয় ওরা মনে করছেন। আমি ওদের কথা বলবো না, ফার্মা কোম্পানি মনে করছে। ফার্মা কোম্পানি এই চিকিৎসকদের পরিচালনা করে। আরও ব্যাপক অর্থে বললে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, হ্যাঁ, তারাই এখন এই সমস্ত কিছুকে পরিচালনা করছে নতুন বিশ্ব ব্যবস্থার লক্ষ্যে। আমরা দেখতে পেলাম এই ডাক্তারদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় একটি আইনের দাবি তুলছেন চিকিৎসকরা, সেটা বিভিন্ন খবরে আমরা পেয়েছি। ধর্ষণ বিচার এসব তো প্রথম দিকে ছিল, পরের দিকে সেগুলো উঠে গিয়ে এই নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার দাবিটাই বারবার উঠে এসেছে। এবং পাশাপাশি আরও বেশি করে উঠে এসেছে দুর্নীতি, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। দুর্নীতির ব্যাপারটাকে ছড়িয়ে দিয়ে, দুর্নীতি ওরাই করে, ওরাই এই সিস্টেম গড়েছিল। এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থা ওরাই তৈরি করেছিল। আমাদের তো আসলে আয়ুর্বেদ, সেটাকে ধ্বংস করে ওরাই তৈরি করেছে ফার্মা কোম্পানি, যাতে করে গরিব মানুষের মধ্যেও নির্ভরশীলতা তৈরি করে দেওয়া যায় ফার্মা কোম্পানির প্রতি। সেটা এখন মিটে গেছে। এখন বেসরকারিকরণ করে সবাইকেই এই খপ্পরে নিয়ে আসতে হবে। বেসরকারি সুপার স্পেশালিটি বা নার্সিংহোমের খপ্পরে নিয়ে আসতে হবে। সেই লক্ষ্যেই এত গণ্ডগোল, এত কোন্দোলন। এটা আমি আগের ভিডিওগুলোতে বারবার করে বলেছি, এখানে জাস্ট সংক্ষেপে বললাম। তো কেন এই নিরাপত্তাহীনতা কেন? তাহলে মানুষ কি ক্ষিপ্ত হয়ে উঠতে পারে? স্বাস্থ্যকর্মীদের ওপর, চিকিৎসকদের ওপর কি কোনো হামলা হতে পারে? এমনই আশঙ্কা তারা করছেন। কেন করছেন? তারা তো ভগবান। আমাদের মতো কতিপয় মানুষ যারা তাদেরকে ভগবান মনে করেন না, তাদের সংখ্যা তো কম। তাহলে আশঙ্কাটা কোথায়? আশঙ্কা আছে। কেন্দ্রীয় আইনের দাবি তারা বারবার করেছেন, কিন্তু শুধু তাই নয়, একটু আসুন আমরা একটু পিছিয়ে যাই। 2022 সালে কেন্দ্রীয় সরকার এরকম একটি আইন, স্বাস্থ্যকর্মীদের জন্য একটি আইন, কেন্দ্রীয় আইন পার্লামেন্টে নিয়ে এসেছিল বিল আকারে, নিরাপত্তার রক্ষার স্বার্থে। কিন্তু সেই আইনটি পরবর্তীকালে আর
অ্যাক্টে পরিণত হয়নি। কেন হয়নি? তখন যুক্তি দেখানো হয়েছে যে ইতিমধ্যেই একটি আইন আছে, 2020 সালের এপিডেমিক অ্যাক্ট, সংক্ষেপে বললাম এপিডেমিক অ্যাক্ট বলা হয়, 2020 সালের এপ্রিল মাসে সেটি কার্যকর হয়েছে। আমি লিঙ্ক দিয়ে দেব। সেখানে স্বাস্থ্যকর্মী মানে ডাক্তার থেকে শুরু করে, নার্স থেকে শুরু করে, আশাকর্মী থেকে শুরু করে, মোবাইল ভ্যান থেকে শুরু করে, আইসোলেশন সেন্টার থেকে শুরু করে, ইঞ্জেকশন থেকে শুরু করে, ভ্যাকসিন থেকে শুরু করে যাবতীয় সরকার স্বাস্থ্যকর্মীর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এবং তাদের বাড়িঘর পর্যন্ত এই সমস্ত সম্পত্তির ওপরে যাতে প্রোটেকশন থাকে, তাদের জীবন, তাদের জীবিকা, তারা যাতে তাদের কাজে বাধা দিতে কেউ দিলে তাদের শাস্তি এবং জরিমানা, এই বিষয়ে বিস্তারিত একটি আইন ইতিমধ্যেই আছে। আর এই কারণেই 2022 সালে আইনটি আর দরকার পড়বে না বলে সরকার জানিয়েছে। আসুন একে দেখে নেই, আমি লিঙ্ক দিয়ে দেব। এই 2020 সালে করোনা লকডাউনের পরপরই এই আইনটি কেন দরকার হলো? আগে তো দরকার হয়নি কেন? ওই যে গুঁজে দেওয়ার দরকার হলো, কারণ মানুষ তো অনেকে নিতে চাইবে না। এরকম ঘটনা ঘটতেই পারে, একটা আশঙ্কা করা হয়েছিল, সবাই তো আর প্যানিকবাজিতে ভয় পায়নি। তাই স্বাস্থ্যকর্মীদের কাজে যদি কেউ বাধা দেয়, কোন কাজে? ভৌ গুঁজে দেওয়ার কাজ তো তখন বড় কাজ ছিল, তাই তো? এই কারণে যদি তাদের কর্তব্য কেউ বাধা দেয় বা তাদের অবস্ট্রাক্ট করে বা তাদের কার্যকলাপে বা তাদের শারীরিক হানি, বিভিন্ন রকমের ঘটনা ঘটে, এই আশঙ্কা আরও আগামীতে বাড়বে। আগে হ্যাঁ, ফার্মা কোম্পানি জানে, আসছে এক এক করে। এই কারণে আগাম আইনটি ওরা করে নিয়েছে 2020 এপ্রিল মাসে, লকডাউনের পরই। ভাবতে পারেন সেখানে কি বলা আছে, শুনুন। আগে সংক্ষেপে বলছি, আমি লিঙ্ক দিয়ে দেব। যদি কোনো ব্যক্তি এই স্বাস্থ্যকর্মী মানে ডাক্তার, নার্স, আশাকর্মী থেকে শুরু করে মোবাইল ভ্যান অপারেটর থেকে শুরু করে সবাই আইসোলেশনের দায়িত্ব থাকছেন, যারা ভ্যাকসিন বিতরণের দায়িত্ব, মানে ওয়াইড অ্যাঙ্গেলে যত স্বাস্থ্য সংক্রান্ত যত কর্মী আছেন, তাদের কাজে যদি কেউ বাধা সৃষ্টি করে বা ছোটোখাটো বাধা হলেও মাইনর ক্ষেত্রে 3 মাস থেকে শুরু করে 5 বছরের জেল, 50,000 থেকে শুধু তাই নয়, জেল, জরিমানা অর নয়, এন্ড লেখা আছে, এন্ড মানে দুটোই লাগবে। 50,000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার সেখানে ব্যবস্থা করা রয়েছে। আগে হ্যাঁ, শুধু তাই নয়, আদালত যদি মনে করে, এবং এই নিষ্পত্তিগুলো খুব বেশি হলে 1 বছরের মধ্যে করতে হবে, স্পিডি জাস্টিস বলতে যা বোঝায়, এবং আদালত মনে করলে সেটাকে ডবল করে দিতে পারে, কয়েক গুণ জরিমানা করতে পারে, শাস্তিও বাড়াতে পারে। এই রকম আইন করা আছে। আর যারা একটুখানি আঘাতটা যদি মারাত্মক হয়, মানে ফিজিক্যাল অ্যাসল্ট যদি হয়, তাহলে সেটা কত? 6 মাস থেকে 7 বছরের জেল এবং 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত জরিমানা, এবং কিন্তু অর নয়, ভাবতে পারেন, এবং নন বেলেবল, জামিন অযোগ্য, জামিন মিলবে না আপনার। তাহলে এই রকম ভগবানদের বাঁচানোর জন্য এই রকম আইন কেন করতে হচ্ছে? এতদিন তো করতে হয়নি, কারণ আগে সত্যিই তারা ভগবান ছিলেন বলে করতে হয়নি, সিম্পল ব্যাপার। কিন্তু সাম্প্রতিককালে আমরা যে দেখতে পাচ্ছি যে ফার্মা কোম্পানির খপ্পরে চিকিৎসককুল চলে গেছেন এবং তারা জানেন যে হ্যাঁ এরকম হতে পারে, তাই সরকারকে দিয়ে এইরকম আইন কানুন করেছেন এবং আরও চাইছেন যাতে আরও ডবল প্রোটেকশন দেওয়া হয়। কেন বলুন দেখি? আমাদের তো প্রাতঃস্মরণীয় অনেক চিকিৎসক আছেন বিশ্ব ইতিহাসে, তাদের তো প্রোটেকশন দিতে হয়নি এইরকমভাবে। মানুষ কি সব অসভ্য হয়ে গেল? নাগরিকেরা খুব অসভ্য হয়ে গেল, অশিক্ষিত হয়ে গেল, বাঁদর হয়ে গেল, আর ডাক্তারেরা খুব ভালো হয়ে গেল, শিক্ষিত হয়ে গেল, মহান হয়ে গেল? আর এই কারণেই কি এই ধরনের হামলার ঘটনা ঘটতে পারে? ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় কিন্তু ঘটেছে। রোগীর ডেড বডি আটকে রাখার ঘটনা থেকে শুরু করে উল্টোপাল্টা বিলিং করা এবং সরকারি ক্ষেত্রে ঠিকঠাক চিকিৎসা না হওয়া, এই যে ঘটনাগুলো, ভাঙচুরগুলো হয়েছে, সেগুলো সমর্থনযোগ্য নয় অবশ্যই, কিন্তু সেগুলোর মধ্যে কি একদমই সত্য নেই?
পুরোটাই কি আমরা বলবো যে সবাই সাধু, শুধু যারা ভাঙচুর করে তারাই বদ? ব্যাপারটা কিন্তু তা নয়। গভীরে গেলে অনেক সত্য বেরিয়ে আসে। এবার দেখুন, এইবার এই যে আইনটা করা হয়েছে, এবার গভীরে যান। ধরুন আপনি ভৌ নেবেন না, এই যে আগামীতে যে প্যান্ডেমিক আসবেই বিল গেটস মহাশয় বলে দিয়েছেন, তারই প্রস্তুতি চলছে। এগুলো বেসরকারি সিস্টেমকে ঢেলে সাজানো কেন হচ্ছে? ভৌ গোঁজা হবে, আগে সিস্টেমটাকে ঢেলে সাজানো হোক। সরকারি হলে আপনি তো আরটিআই দিয়ে দিলেন, সরকারি চাকরি হলে। বেসরকারি খাতে চলে গেলে, পিপিপি মডেলে চলে গেলে, তখন আপনি আরটিআই দিয়ে রেহাই পাবেন, সংবিধান দেখিয়ে রেহাই পাবেন। তখন আপনার জীবিকাকে থ্রেট করবে, জীবিকায় চাকরি চলে যাওয়ার ভয় দেখাবে। কাগজে কলমে দেখাবে না, মুখে দেখাবে, তাতেই আপনার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে। এই টোটাল কন্ট্রোলের মজাই এটাই। তাই বেসরকারি হাতে পুরোটা তুলে দিতে হবে। আর সরকারি চাকরি তবু একটা সিকিউরিটি থাকে, আপনি না করতে পারেন যে না আমি নেব না। কিন্তু বেসরকারি হয়ে গেলে, প্রাইভেটাইজড হয়ে গেলে কি করবেন? এই কারণেই ওরা প্যান্ডেমিক টিটিটা করতে পারেনি এখনও। তাহলে ঘুরিয়ে তো রাস্তা আছে, এই ঘুরিয়ে রাস্তার জন্য ওরা এই সব আঁটঘাট বেঁধে নামছে। এবার ধরুন আপনি বললেন আমি নেব না, কোনো গ্রামে গেছে, কোনো স্বাস্থ্যকেও তাকেও তো চাপ দেওয়া হবে, নিতে হবে। হ্যাঁ, তার ওপরও চাপ আছে, তার তো মাইনে নেই নির্দিষ্ট, সে তাকে টার্গেট দেওয়া হয়। সে এতগুলো ভৌ বুঝতে পারলে এত টাকা, এটা বাস্তব। এবার সে তো মরিয়া, তাকে সংসার চালাতে হবে, তার ফিক্স কোনো মাইনে নেই। এইবার আপনি জেনে গেছেন, এই যে বুঝতেই পারছেন করোনার নেওয়ার গুঁজার ফলে অনেকে একটা বেশি গুঁজেছে, দুটো কম গুঁজেছে, তিনটে আরও কম গুঁজেছে, এগুলো তথ্য। তাহলে তারা নিতে চাইবে না। এইবার যদি কেউ জোর করে, এবার লোকজন খেপে গিয়ে যদি হাত পা চালায়, বলুন তো, কারো মরে গেছে সে বুঝতে পারছে, সরকারের খবরেও এসেছে, সরকারও স্বীকার করেছে, টিকা মৃত্যুর দায় নেবে না কেন্দ্র, আমার ভিডিওই আছে, মেইনস্ট্রিম মিডিয়াতেও এসেছে কী কী সাইড এফেক্ট হয়েছে, থ্রম্বোসিস, থ্রম্বোসাইটোপেনিয়া থেকে শুরু করে পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, কি নেই। আমি স্ট্যাচুতে লিগ সহ আলোচনা করেছি, আর কি কি রোগ হচ্ছে, কী কী অসুস্থতা কী হারে বেড়েছে। আর এই কারণেই তো এখন এই যে আগের ভিডিওতে বলেছি, এই ফার্মা কোম্পানিরা, এই চেনগুলো, বড় বড় চেন, বিগ ফার্মা, তারা এই যে অ্যাপোলো 1170টি বেড বাড়াচ্ছে 2025-এ। তার মানেটা কি? আরও রোগী বাড়বে, ওদের টার্গেট আছে 700 বেড বাড়াচ্ছে। দুটো মাত্র বিগ ফার্মার কথা বললাম, আরও আছে, তাই তো? তাহলে ওরা তো জানে যে এটা ঘটবে, সাইড এফেক্ট হবে, প্রচুর মুনাফা বাড়বে, জানে তো ওরা। তো এইবার ধরুন কেউ, আমাদের মতো কেউ যারা সচেতন, তারা বলবে যে না আমরা নিই না, আমরা আয়ুর্বেদে বিশ্বাস করি, বা আমি প্রকৃতিতে বিশ্বাস করি, বা আমি হোমিওপ্যাথিতে বিশ্বাস করি, আমি নেচার কিওরে বিশ্বাস করি। এবার সে বলে না নিতেই হবে। এবার আপনি খেপে গেলেন, দুটো কথা বললেন, কটু কথা বললেন, স্বাভাবিক, তারাও তো জোর করছে, আপনিও তো মানুষ, দেবতা তো নন। তখন ওই যে ওই সব আইন টাইন দেখিয়ে আপনাকে সতর্ক থাকুন, ওরা আটঘাট বেঁধে রেখেছে। অর্থাৎ ওরা জানে, ফার্মা কোম্পানি, আমি ফার্মা কোম্পানিই বলবো, বাকি যারা ডাক্তার, বেকার যুবক যুবতী, তারা তো চাকরির আশায় সেখানে, মেধাবী ছেলে পেলে তারা তো সেখানে গেছে, তাদেরকে তো ওরা কাজে লাগাচ্ছে। ওরা তো আমাদেরই সন্তান, আমরা আমাদের মধ্যে মারামারি করে মরছি, খেবি করছি, তারা তো মধ্যবিত্ত ঘরেরই সন্তান, তারা তো আমাদের শত্রু নন। হ্যাঁ, তারা বুঝতে পারছেন না অনেকেই, ওই সিলেবাস, টপ লেভেলের যারা ব্যবসায়ী হয়ে গেছেন, যারা এইসব ডাক্তারদের গোদা হয়ে বসে আছেন, তারা তো সব জানেন, তারা মুনাফা লুটছেন। যাই হোক, তাহলে এই ঘটনাগুলো ঘটবে আগামীতে, ওরা জানে। কারণ এই যে করোনার প্যানিককে কেন্দ্র করে, শিখণ্ডী করে ওরা যে হারে গোটা বিশ্বে দিয়েছে, ইউরোপ আমেরিকার মতো দেশেও এইরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে, বাঞ্ছনীয় নয় কিন্তু হয়েছে। তাহলে আমাদের তো তৃতীয় বিশ্ব, এখানে তো মানুষ অতটা ভদ্রসভ্য নয় না, বিপদ তো আছেই, সেটা ওরা জানে। আর কি বিপদ আছে, আরও কি ভয়? এই যে
সরকারি চিকিৎসা ব্যবস্থাকে যখন ভেঙে চুড়ে গুঁড়িয়ে দিয়ে এই দুর্নীতিকে সামনে রেখে নিয়োগ করবে না, আমি বহু আগেই বলেছি সরকারি নিয়োগ আর করবে না, চিকিৎসা ক্ষেত্রেও করবে না, ডামাডোল করবে যাতে করে মানুষ বেসরকারি দিকে যেতে বাধ্য হয়। কিন্তু সবাই তো আর পারবে না। ঘটিবাটিও যাদের শেষ হয়ে গেছে তারা যদি সরকারি হাসপাতালে গিয়ে ট্রিটমেন্টটা না পায়, চিকিৎসাটা না পায়, প্রিয়জনের মৃত্যু যদি তাদেরকে দেখতে হয়, বারবার দেখতে হয়, তাদের মাথা ঠিক থাকবে? যদি দেখো যে চোখের সামনে কোনো লোক নেই বলে, ডাক্তার নেই বলে, ওষুধ নেই বলে, সব ফার্মা কোম্পানির কাছে চলে গেছে বলে, টাকা নেই বলে তাদেরকে এইভাবে মরতে হচ্ছে, ক্ষোভ তো ফেটে পড়তেই পারে। এটা আগামীতে বাড়বে। তাই স্বাস্থ্যকর্মী যারা এই বিশেষ করে একদম নিচের দিকে যত লেভেলে আছেন, টপ লেভেলে তো কেউ মানুষ পৌঁছতে পারে না, পারে কি? এই লোয়ার এবং মিডল লেভেলকেই মানুষ হাতের কাছে পায়। আর তাই তারা আশঙ্কায় ভুগছেন। তারা বুঝতে পারছেন চারপাশের যে একটা গুঞ্জন উঠেছে, আগামীতে ভৌ ভৌ দেওয়া যখন ডেঙ্গু ভৌ ভৌ আসবে বা অন্যান্য ভৌ ভৌ আসবে, মানুষ যে আর শহর স্বাভাবিক মনে নেবে না, একটা উল্লেখযোগ্য অংশের মানুষ, সেটা তারা কিন্তু টের পাচ্ছেন। আর এই সরকারি চিকিৎসা যখন মানুষ পাবে না, একেবারেই পাবে না, এটা দিনের পর দিন চলবে। প্রথম দিন মেনে ফিরে গেল, ঠিক আছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এটা যখন বাড়বে তখন মানুষের ক্ষোভের প্রকাশ ঘটবেই। আর তাই এই নিরাপত্তাহীনতার গল্পটা আসছে, গল্প নয়, বাস্তব আসছে। আর এই কারণেই 2020 সালের আইন থাকা সত্ত্বেও আবার দাবি করা হচ্ছে একটি কেন্দ্রীয় আইনের। এবং শুধু পশ্চিমবঙ্গ নয়, এটা বিভিন্ন রাজ্যে দেখবেন এই আন্দোলনটা ছড়িয়েছিল এবং চিকিৎসকরা সেখানে একই রকম দাবি জানিয়েছেন। এই নিরাপত্তা, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা, চিকিৎসকদের নিরাপত্তা তো তারা সাফিসিয়েন্ট বলে মনে করছে না। তাহলে দেখুন, এত কড়া আইন এসেছে, পড়লে বুঝতে পারবেন। তা সত্ত্বেও তারা কেন এই আইনকে যথেষ্ট বলে মনে করছেন না, গভীরে গেলেই বুঝতে পারবেন। তাহলে আমার প্রশ্ন এটাই যে আগামীতে যে প্যান্ডেমিক আসবেই, পড়ে দেখবেন আইনটা, তো সেই ক্ষেত্রে সরকার, অর্থাৎ সরকার তো ফার্মা কোম্পানি হাইজ্যাক হয়ে গেছে, তারা যেটাকে প্যান্ডেমিক মনে করবে, আইসোলেশনে থাকা জরুরি মনে করবে, যেটা যে ওষুধ বা যে থেরাপিটাকে ওদের ফার্মা কোম্পানি, মানে সরকার মানে ফার্মা কোম্পানি এখন সঠিক বলে মনে করবে, সেটাকে আপনাকে মানতেই হবে। আর যদি আপনি না মানেন, বাধা দেন, সেটা আপনি কাজে বাধা দিচ্ছেন, অবস্ট্রাক্ট করছেন, এই মর্মে আইন এসে গেছে। তাহলে আমরা কতটা নিরাপদ আছি? আমরা এখনও খেউখেউই করে যাচ্ছি। এখন আবার পরে একটি ভিডিও করব ওই যে ওয়াকফ সম্পত্তি নিয়ে আবার নতুন করে গণ্ডগোল একটা, ওগুলো নিয়ে আমাদের খেলা। বললাম তো, ওয়াকফ সম্পত্তি থার্ড লার্জেস্ট ল্যান্ড ওনার আমাদের ইন্ডিয়াতে, ভারতে। তাহলে গরিব মুসলমানরা কত ভাগ পায় তার, সেসব প্রশ্ন তো কেউ করবে না। ও হিন্দু মুসলমানের ব্যাপারটা চলে আসবে। আমি আসবো, এটা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করার ইচ্ছে আছে, অনেকে অনুরোধও করেছেন। তাহলে এই 2020 সালের এপিডেমিক অ্যাক্ট আছে, করা হয়েছে, কেন করা হলো ঠিক খেয়াল করে দেখুন। 2021 থেকে ভৌ ভৌ গজা শুরু হলো, ঠিক তার 1 বছর আগে, মানে 8 বছর বলবো না, ওই আর কি 10 মাস আগে আইনটা আনা হলো। খেয়াল করুন সময়টা, টাইমিংটা খেয়াল করুন, কেন করা হলো। 2000 তা সত্ত্বেও এই ফার্মা লবির চাপে পড়ে, ফার্মা লবি বলবো আমি, ফার্মা লবি চিকিৎসকদের পরিচালনা করে, এ সরকারি হোক আর বেসরকারি হোক, তো তাদের চাপে পড়ে 2022-এর আইনটি আনার কথা হলো। কিন্তু একই রকম হয়ে যাচ্ছে, যেহেতু আগের আইনেই যথেষ্ট কড়া, তাই ওটাকে আর করা হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ফার্মা কোম্পানি তাতে সন্তুষ্ট নয়, আরও কড়া আইন কিছু চাইছেন নিরাপত্তার জন্য। পড়ে দেখবেন তো এর চেয়ে কড়া হলে কি হবে। ফাঁসিটা লেখা নেই, আমি পড়িনি অন্তত। ওটাই চাইবে নাকি? মানে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে গণ্ডগোল হলে বা এরকম যখন জোর করে গুঁজতে আসবে, পরিষ্কার কথা আমি তো বলেই দিলাম আপনাদের, অন রেকর্ড বলে দিলাম,
যদি আমাকে কেউ বুঝতে আসে, মানে আমি তো ভদ্রভাবে বলবো নিশ্চয়ই যে আমি এই আইন আছে, এটা বাধ্যতামূলক নয়, কোনো ভ্যাকসিনই বাধ্যতামূলক নয়। সংবিধান এখনও আছে, সংবিধানকে তো তুলতে পারবে না রাতারাতি। যদি তুলেও দেয়, আমি কথার কথা বলছি, এমন কোনো অর্ডিন্যান্স এনে বলল যে ওইটা মুলতবি থাকছে, সাসপেন্ড করে দিলাম আমরা 2 বছরের জন্য, কারণ ভয়াবহ প্যান্ডেমিক এসেছে, তাই আইসোলেশন বাধ্যতামূলক করতে হবে, যখন ডাক্তাররা মনে করবেন ভৌ বাধ্যতামূলক হয়ে গেল। যদি এরকম হয়, তো আমাকে যদি কেউ গুঁজতে আসে, আমি কি মানে ছেড়ে দেবো? জোর করলে আমি কি হাত পা চালাবো না? চালাবোই তো, 100 বার চালাবো, সে যে ভগবানই আসুক না কেন, চালাবো। অন রেকর্ড বললাম। আমি প্রকৃতিতে বিশ্বাস রাখি, ন্যাচারাল ইমিউনিটিতে বিশ্বাস রাখি। আমি ভৌ বা কোনো অমৃত গ্রহণ করি না, এটা আমার অধিকার, আমার ইন্টিগ্রিটি, আমার সুপ্রিম কোর্টের রায় এখনও আছে, বডি ইন্টিগ্রিটি, আমার শরীর, আমি সিদ্ধান্ত নেব আমি কি সেখানে ঢোকাবো আর কি ঢোকাবো না, তাই তো, এটা আমি বিশ্বাস করি। তাই এই সচেতনতা বার্তাটা কিন্তু দিকে দিকে পৌঁছে দিন। আমাদের চেতনা সম্পন্ন মানুষ, আমাদের কিন্তু দল নেই, কোনো সংগঠন নেই, আমরা নাগরিক, চেতনার কথা বলি, নিজেকে বাঁচানোর জন্য বলি। তা এই যে কস্টলি, এবং ইন্স্যুরেন্সটাকে তো বাধ্যতামূলক হয়ে যাবে, আপনারা জানেন, ইন্স্যুরেন্স ছাড়া আপনি চিকিৎসা করতেই পারবেন না, আয়ত্তের বাইরে চলে যাবে, আর বাকিরা তো ইউজলেস ইটার্স। একদিক থেকে ভালো যদি এইখান থেকে মানুষ প্রকৃতির দিকে, এই কস্টলি এবং এই যে অমানবিক বেডের কত করে পড়ছে, বেড পার ডে এই বেসরকারি হসপিটালগুলোতে, তার আমি তথ্য আগের ভিডিওতে দিয়েছি, দেখে নেবেন, চোখ চড়ক গাছে উঠবে। পার ডে পার বেড ৭৬,০০০ টাকা। ভাবতে পারেন আপনি যদি 10 দিন ভর্তি থাকেন, তাহলে কত হচ্ছে? প্রায় 8 লক্ষ টাকা। কোথায় পাবেন? হ্যাঁ, তাই আবার বলছি, সতর্ক থাকুন। ডাক্তারদের নিরাপত্তার জন্য তারা চিন্তিত, আপনি আপনার নিরাপত্তার কথা ভাববেন না। ডাক্তাররা, ফার্মা কোম্পানি আপনার নিরাপত্তা নিয়ে ভেবেছিল? এই যে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট, এগুলো তো বউ দেওয়ার সময়ই সামনে আসছিল। অনেক দেশ অ্যাস্ট্রাজেনেকাকে নিষিদ্ধ করেছিল, আমার ভিডিও আছে, লেখালেখি আছে, তথ্য আছে, স্ট্যাচুতেও দিয়েছি। তখন এই ডাক্তাররা কি সাধারণ মানুষের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা নিয়ে ভেবেছিল? তারা তো চুপ ছিল, ফার্মা কোম্পানির দালালি করেছিল। এখনও এই যে রিপোর্ট আসছে, সরকারও মেনে নিয়েছে, মানতে বাধ্য হচ্ছে, গোটা বিশ্ব জুড়ে গবেষণা থেকে নতুন সব সাইড এফেক্টের, ভয়ঙ্কর সাইড এফেক্টের তথ্য আমরা জানতে পারছি। এই চিকিৎসক শ্রেণী একবারও দুঃখ প্রকাশ করেছে? এরা তো তখন রোগীদেরকে ভয় দেখিয়ে, সবাই না হলেও সিংহভাগই, আমি বলছি, বোধ ব্যতিক্রমী চিকিৎসকদের সম্মান জানাই, বারবার তাদেরকে নিয়ে আমি লিখেওছি, আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে চিনিও। তাহলে তারা তখন তো জনগণের, মানুষের নিরাপত্তা নিয়ে দরবার করেনি, প্রতিবাদ করেনি, মিছিল করেনি, করেনি। তো তাদের নিরাপত্তা নিয়ে তারা করছে, অর্থাৎ পেশাদারি নিরাপত্তা, মানে আমার পেশার মানুষ ভালো থাকবে, তাদের ওপর যেন কোনো হামলা না হয়। অবশ্যই তাদের অধিকার আছে, নিশ্চয়ই অধিকার আছে, দে হ্যাভ এভরি রাইট টু ডু দ্যাট। কিন্তু আমাদেরও অধিকার আছে, আমাদের স্বাস্থ্য, আমরা ভৌ নেব কি নেব না, ফার্মা কোম্পানিতে যাব কি যাব না, আয়ুর্বেদ ফলো করব না হোমিওপ্যাথি ফলো করব, ডেঙ্গু হলে পেঁপে পাতার রস খাবো কি খাবো না, জ্বর হলে প্যারাসিটামলকে আমি পদাঘাত করব কি করব না, এটা আমার অধিকার, আমার চয়েস, আমার নিরাপত্তা, আমার স্বাস্থ্যের নিরাপত্তার জন্য আমি এই কাজটা করব, করার অধিকার আমার আছে। তাই তাঁরা যেমন করে তাদের নিরাপত্তার কথা ভাবছেন, আসুন আমরা আমাদের নিরাপত্তার কথা ভাবি।
সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভাবি, তাদেরকে ফার্মা কোম্পানির ব্রেন ওয়াশের খপ্পর থেকে বের করে এনে প্রকৃতির কাছে ফিরিয়ে দিই, যে আমাদের ন্যাচারাল ইমিউনিটি একটা আছে, প্রকৃতি আমাদের দিয়ে পাঠিয়েছে, তাকে দেখভাল করি, খাবার দাবার খাই ঠিকঠাক, লাইফস্টাইলটা ঠিকঠাক মেনটেন করি। পৃথিবীর সবচেয়ে সুস্থ মানুষগুলো, দীর্ঘজীবী মানুষগুলো খুঁজে নিয়ে দেখবেন, সাধু সন্ন্যাসী থেকে শুরু করে সব দেশেই পাবেন, তারা ফার্মা কোম্পানির দাস নন, তারা প্রকৃতির কাছেই বেঁচে থেকে সুস্থ থাকেন। যোগ করেন, কেউ কেউ যোগী, ফলমূল খান, বিভিন্ন রকমের মানে খাদ্যের মাধ্যমেই বেঁচে থাকেন, তারা খাদ্য দিয়েই চিকিৎসা করেন। পশু পাখিও তো তাই করে, তাদের দিকে তাকান না। মানুষ তো আমরা আমাদেরকে জীবিকা করে আমাদের কেউ কেউ পুঁজিপতি হয়ে বসে আছে। তো ওই জন্য বলি বারবার করে, স্বাস্থ্যের ক্ষেত্রে জন্তু জানোয়ারের কাছ থেকে শিখুন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। যাওয়ার আগে আরও একবার অনুরোধ করি, আমি বলছি বলে বা আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, ভিন্ন মত পোষণ করতেই পারেন, কিন্তু অনুগ্রহ করে একবার ভাববেন যে আমি লেখালেখি করি, লেখক, আমার মনে হয়েছে লেখক হিসেবে সামাজিক দায়িত্ব পালন করতে হয়, করা উচিত। আমি নিজে থেকেই দায়িত্বটা বেছে নিয়েছি। আমি কোনো ফার্মা কোম্পানি, কোনো সংগঠন, কোনো রাজনৈতিক দল কারোর সঙ্গেই যুক্ত নই, একা এই অর্থে যুক্ত নই। আমি একা নই, আমার অনেক সহযোদ্ধা আছেন, পাঠক আছেন, তারা তাদের কাজ করে যাচ্ছেন। আমি আমার কথাটা বললাম, এই যে ভিডিও যেহেতু আমি করছি, তাই শুধু এই প্রশ্ন করুন যে এখানে আমি একজন মানুষ, সমাজবদ্ধ জীব হিসেবে সমাজের মানুষের ভালো চাওয়া, সাধারণ মানুষ অবশ্যই, টপ লেভেলের ভালো চাওয়ার ক্ষমতাই আমার ক্ষমতা নেই আমার সাধারণ, আমরা যেমন সাধারণ মানুষ তাদের ভালো চাওয়া, স্বাস্থ্যের দিক থেকে অন্তত। এই প্রক্রিয়াকে আমরা থামাতে পারবো না, উই ক্যানট স্টপ ইট, কিন্তু আমরা ব্যক্তিগত স্তরে চেতনা বৃদ্ধি করে ছড়িয়ে সুস্থ থাকতে পারি। তার মন্ত্রটা আমরা যদি ভাবি, খুঁজি, সবচেয়ে বড় কাজ হচ্ছে মেন স্ট্রিম মিডিয়ার প্যানিকবাজি। যেমন এই যে আবার নতুন ভ্যারিয়েন্ট আসছে করোনার, এই যে প্যানিকবাজি, আপনি সঙ্গে সঙ্গে দেখে ভয় পেয়ে গেলেন। টেস্ট থেকে দূরে থাকুন। ফ্রি যে সব ক্লিনিক হয় না, ফ্রি টেস্ট প্যাকেজ, খপ্পরে পড়বেন না। ও আপনার সুস্থকে অসুস্থ বানিয়ে প্যারামিটার এদিক ওদিক করে দিয়ে আপনার কাছ থেকে কয়েক লাখ বাগিয়ে নেবে। এই যে এই অধম কোনোদিন কোনো টেস্ট করেনি, এই তো অনেকেই করে না আমাদের মধ্যে। অসুস্থ হলে আলাদা কথা, অনেকেই আগাম টেস্ট করতে থাকে। ওরে বাপরে বাপ, এইগুলো থেকে মুক্তি, এগুলো সব ফাঁদ। এ নিয়ে আমার আগে বহু আলোচনা করেছি, ইচ্ছে আছে আরও ভিডিও আনার, তথ্য দিয়ে যে কিভাবে ওরা এটা করে। ফ্রি হেলথ চেক আপের নাম করে কি করে ওরা মুনাফা বাড়ায়, কি করে পেশেন্ট তৈরি করে, সুস্থ লোককে রোগী বানিয়ে মুনাফা বাড়ায়। তাই এই প্রথম কাজ, মেইনস্ট্রিম মিডিয়ার এই প্যানিকবাজি, অসুস্থতা, ভাইরাসকে প্রশ্ন করুন, আশপাশ থেকে শিখুন, পর্যবেক্ষণ করুন, পরিবেশ থেকে শিখুন। কজন অসুস্থ হলো, কজন করোনায় মরল, পাগল ভিখারি, তারা কটা মাস্ক পরেছিল, ওই প্রশ্নগুলো করুন, তাহলে দেখবেন উত্তর পেয়ে যাচ্ছেন। তার জন্য রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, প্রচুর বইপত্র পড়ো। হ্যাঁ, বইপত্রগুলো আমি তথ্য হিসেবে, লিঙ্ক হিসেবে শিক্ষিত মানুষ পরস্পরের সঙ্গে আদান প্রদান করতে পারেন, সেই কারণে আলাদা কথা, কিন্তু উপলব্ধির জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই, উইজডম দরকার। উইজডম একজন চাষারও থাকতে পারে। আমি চাষা কথাটা গালাগাল হিসেবে বলিনি, চাষাটা আমার কাছে খুব পবিত্র একটি শব্দ। চাষা বা চাষি যাই বলি না কেন, তাদেরও থাকে, তার সঙ্গে ডিগ্রিধারীর শিক্ষিতর কোনো যোগাযোগ নেই, তারও থাকতে পারে, কিন্তু সম্ভাবনা কম। যেভাবে ব্রেন ওয়াশ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থার কাণ্ডারি সবাই। যাই হোক, ভালো থাকুন, ছড়িয়ে দিন, প্রশ্ন করুন। আমি বলি নয়, আমি কেন, যে কেউ বলতে পারে,
প্রশ্ন করুন, দ্বিধা করবেন না, সন্দেহ হলে প্রশ্ন করুন। শুভরাত্রি।